তুমি কি বলছো মা? তুমি কি এই কয়েক টাকার জন্য এই লোকটির সাথে আমার বিয়ে দেবে? অন্তত আমার বয়সের দিকে দেখো। আমি কি বয়স দেখব? হ্যাঁ, তোর বয়সকে আমি কি সম্মান দেব? তোর মায়ের হাত তোর মাথায় নেই, না তোর বাবার সমর্থন। তাহলে তোর মতো মেয়েকে কে বিয়ে করবে? এই প্রস্তাব অনেক কষ্টে এসেছে, তাই চুপচাপ বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যা, নইলে আমি তোকে সারা জীবন এখানে রাখবো না। হয় বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যা, নয়তো এই বাড়ি ছেড়ে রাস্তায় ঘুরে দাঁড়া। আসমা, আসমা, তুই কোথায় চলে গেছিস দুষ্টু মেয়ে? যখন তুই জানিস যে আমার সকাল 8টার দিকে চা দরকার, তখন আমার চা এখনো আসেনি কেন? দুঃখিত মা, আমি দুধ গরম করেছিলাম এবং আজ দুধ পড়ে গেছে, সেই জন্যই আমাকে গোয়ালের কাছে গিয়ে দুধ আনতে হয়েছে। সেই জন্যই তোমার জন্য চা বানাতে একটু দেরি হয়ে গেছে। তুই কি বলছিস? আজ সব দুধ পড়ে গেছে? এভাবে পড়ে গেল কিভাবে হবে? গত সপ্তাহেও তুই দুধ ফেলে গিয়েছিলি। তুই কি জানিস না দুধের দাম কত? তোর মৃত মা আমাদের খরচ করার জন্য কোনো টাকা রেখে যায়নি, এবং তুই প্রতিদিন এভাবে জিনিসপত্র নষ্ট করে চলছিস। আর তোর সে গরু আছে, এটা দুধ দেয় না এবং আমাদের কোনো কাজে লাগে না। তবুও আমি জানি না কেন এটা এখানে রাখা হয়েছে। মা, ফাতেমাকে কিছু বলো না, সে অসুস্থ, তাই দুধ দিতে পারে না। আর তুমি কেন আমার মাকে সবকিছুর মধ্যে টেনে আনছো? সে আর এই পৃথিবীতে নেই, তবুও তুমি তাকে সব ধরনের কথা বলো। তুমি যা বলতে চাও তুমি আমাকে বলতে পারো, কিন্তু আমার মাকে কিছু বলো না। কি হয়েছে মা? এত সকালে তোমাকে এত রাগী দেখাচ্ছে কেন? আরে, এটা ছাড়া আমার রাগের কারণ আর কে হতে পারে? তুই এত সকালে 3 কেজি দুধ নষ্ট করে দিয়েছিস। এখান থেকে চলে যা। তোর মুখের দিকে তাকিয়ে আমার রাগ আরো বেড়ে যাচ্ছে। দাঁড়া, আমার জুতা একটু নোংরা হয়ে গেছে, তাই বাইরে থেকে একটা কাপড় এনে পরিষ্কার করে দে। ঠিক আছে ভাইয়া, তুমি জুতা খুলে আমাকে দাও, আমি পরিষ্কার করে এনে দেব। জুতা খুলে ফেলার কি দরকার? আমি ইতিমধ্যেই জুতা পরে আছি, তাহলে এখানে বসে পরিষ্কার করে দে। আমি কি তোর জুতা পরিষ্কার করার জন্য এত পরিশ্রম করব? আগে আমি জুতা খুলে আবার পরবো। তুই এখন দাঁড়িয়ে কি দেখছিস? যা, বাইরে থেকে জুতো পরিষ্কার করার জন্য একটা কাপড় নিয়ে আয়। আসমার বয়স যখন মাত্র 3 বছর, তখন তার মা মারা যান। তার বাবা বিলকিস নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন, এই ভেবে যে তিনি আসমাকে তার মায়ের মতো মানুষ করবেন। কিন্তু বিলকিস আসমার অবস্থা বাড়ির চাকরদের চেয়েও খারাপ করে দিয়েছিলেন। তারা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। আসমা তার বাড়িতে একটি গরু লালন পালন করেছিল, যেটি তাকে তার মায়ের মতোই আদর করত। যখনই আসমা মন খারাপ করত, সে তার গরুর কাছে বসে তার দুঃখ ভাগ করে নিত। তুমি জানো ফাতেমা, শুধু তুমি আর বাবা যাদের জন্য আমি বাঁচতে পারছি, নইলে আজ আমার বেঁচে থাকারও ইচ্ছে নেই। আসমার এই কথাগুলো শুনে ফতেমার চোখও জলে ভরে ওঠে এবং সে জিভ দিয়ে তা চাটতে শুরু করে। আল্লাহ যদি আমাকে মানুষ বানাতেন, তাহলে আমি তোমার মা হতাম এবং তোমাকে অনেক ভালোবাসতাম। আসমা, তুমি যেভাবে সব সময় আমার যত্ন নিয়েছো, আমি যদি একইভাবে তোমার যত্ন নিতে পারতাম। আরে, তুই কোথায়? তুই কি এখনো খাবার রান্না করছিস? আমরা এতক্ষণ ধরে এখানে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তুই কি আমাদের না খেয়ে রাখতে চাস? আরে, ভিতর থেকে মা ডাকছে। আমি এখন যাচ্ছি ফাতেমা, সন্ধ্যার সময় আবার দেখা করব তোমার সাথে। আসমা উঠোন থেকে ঘরের ভেতরে যায়, তখনই তার বাবা এবং সৎ মায়ের কথা শুনতে পায়। আরে বিলকিস, তুমি আসমার সাথে কিভাবে কথা বলো? সে আমাদের মেয়ে, অন্তত তার সাথে ভদ্রভাবে কথা বলো। সে তোমার মেয়ে, আমার নয়। আমি জানি না কোন দিনটি সেই দুর্ভাগ্যজনক দিন ছিল যখন আমি বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম। আমার বাচ্চাদের সাথে আমাকে এই দুর্ভাগ্যজনক মেয়েটিরও যত্ন নিতে হয়েছিল। শৈশবে যদি সে তার মায়ের সাথে মারা যেত তবে ভালো হতো। বিলকিস, তুমি আমার মেয়ে সম্পর্কে এমন কথা বলার সাহস কিভাবে করলে? আমার তোমাকে তাড়িয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে। আমি এত বোকা ছিলাম যে তোমার মতো একজন মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করেছি। তোমাকে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, আর আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস তোমার নেই। তুমি কি ভুলে গেছো তুমি নিজেই এই বাড়িটি আমার নামে রেজিস্ট্রি করেছো? এখন যদি কেউ কাউকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে, তাহলে সে কেবল আমি। আমার সামনে খুব বেশি ভান করো না, না হলে আমি তোমাকে আর তোমার মেয়েকে এখান থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি কোথাও মাথা লুকানোর জায়গা পাবে না। আসমা তাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল এবং তার সৎ মায়ের মুখ থেকে এই তিক্ত কথাগুলো শুনে তার খুব খারাপ লাগছে। মা ঠিকই বলেছে,
আমি যদি আমার মায়ের সাথে যেতাম তাহলে ভালো হতো, আমি এই জীবন থেকে মুক্তি পেতাম। মা ছাড়া জীবন খুব খারাপ। যতক্ষণ আমাদের মা আমাদের সাথে থাকে ততক্ষণ সুখ থাকে। মা, মা তুমি আমাকে তোমার কাছে ডাকো মা। এখন আমার আর মা ছাড়া থাকতে ভালো লাগছে না। আসমা ইতিমধ্যেই তার মা ছাড়া খুব একাকী বোধ করছিল। তার বাবাই একমাত্র ভরসা ছিল যার ওপর সে তার জীবন যাপন করছিল। কিন্তু কিছু সময় পর তার বাবার স্বাস্থ্যেরও হঠাৎ অবনতি ঘটে। আমি তোমার জন্য পানি আনবো বাবা, এবং তোমার জন্য ওষুধও কিনে আনবো। এই ঘরোয়া প্রতিকার দিয়ে তোমার স্বাস্থ্যের উন্নতি হবে না। না মেয়ে, আমার একটু কাশি হয়েছে, শুধু আমাকে একটু আদা চা বানিয়ে এনে দাও, তারপর আমি সুস্থ হয়ে উঠব। আসমা তার বাবাকে পানি দেয় এবং তুলসী ও আদা মিশিয়ে তার জন্য চা বানায়। কিন্তু করিমের কাশি থামে না। এখন আমি তোমার বাবা একটিও কথা শুনবো না। আমি এখনই ডাক্তারকে ডেকে আনবো। আমি তোমাকে আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। আসমা দ্রুত ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার করিমকে পরীক্ষা করে। তার অবস্থা সত্যিই গুরুতর দেখাচ্ছে। আমার মনে হয় তার শরীরে অবশ্যই কিছু সংক্রমণ আছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে ভর্তি করো। হ্যাঁ ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার ফি কত? না না আসমা, তুমি আমার প্রতিবেশী, আমি তোমার কাছ থেকে ফি নিতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবাকে হাসপাতালে ভর্তি করো, তার এখনই চিকিৎসার খুব প্রয়োজন। ডাক্তার আসমাকে কিছু ওষুধ দিয়ে সেখান থেকে চলে যান। আসমা তার সৎ মায়ের সাথে এই বিষয়ে কথা বলেন। আমি তোকে এক পয়সাও দেব না। সরকার এত বিনামূল্যে সরকারি হাসপাতাল খুলেছে, তাই সেখানে গিয়ে তার চিকিৎসা করা। আমার কাছে এতে খরচ করার মতো টাকা নেই। আপনি কিভাবে বলতে পারেন যে মা? আমি একমত যে আমি আপনার পেটের সন্তান নই, তাই আপনি আমার উপর বিরক্ত হন। কিন্তু তিনি আপনার স্বামী, তাই না? অন্তত আপনার তার একটু যত্ন নেওয়া উচিত। আরে তিনি আমার স্বামী, তাই আমি তোকে বলছি তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যেতে। যখন কোনো কাজ বিনামূল্যে করা যায় তখন কি তার জন্য অর্থ ব্যয় করা প্রয়োজন? তুই আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছিস, তাই না? দেখো মা, আমি তোমার সামনে হাত জোর করে বলছি, এই মুহূর্তে বাবার চিকিৎসা করানো খুবই জরুরি। আর তুমি জানো সরকারি হাসপাতালের অবস্থা, কোনো বিছানা খালি নেই, আর কেউ রোগীর প্রতি খুব একটা মনোযোগ দেয় না। বাবার সমস্ত সম্পদ তোমার কাছেই আছে মা, অন্তত একটু ভেবে দেখো। যদি এখন তুই আমার সাথে বেশি তর্ক করিস তাহলে আমি তোকে আর তোর অসুস্থ বাবাকে আমার বাড়িতে রাখবো না। যদি তুই তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাস তাহলে চিকিৎসা করা, নইলে তাকে মরতে দে। সৎ মায়ের কাছ থেকে এত তিক্ত কথা শুনে আসমার চোখ জলে ভরে ওঠে। যখন সে কিছুই বুঝতে পারে না, তখন সে তার গরু ফতেমার কাছে গিয়ে বসে। ফাতিমা, তুমি জানো বাবার স্বাস্থ্য কতটা খারাপ? মায়ের অনেক টাকা আছে, বাবা তার সব টাকা তাকে দিয়ে দিয়েছে, কিন্তু সে বাবার চিকিৎসার জন্য আমাকে এক পয়সাও দিচ্ছে না। আমি কি করব ফাতেমা? আমার টাকার খুব প্রয়োজন। আমি তোমাকে সাহায্য করতে চাই আসমা, কিন্তু আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তোমার বাবা শীঘ্রই চিকিৎসার জন্য টাকা পান এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। আসমা কাঁদতে কাঁদতে ফতেমার সাথে কথা বলছিল। এমন সময় পাড়ায় বসবাসকারী রোকিয়া আন্টি সেখানে এসে আসমাকে কাঁদতে দেখেন। আরে আসমা, কি হয়েছে মেয়ে? তোমার চোখে জল কেন? বাড়িতে সবকিছু ঠিক আছে তাই না? তোমার সৎমা কি তোমাকে আবার কিছু বলেছে? কিছু না কাকি, বাবার স্বাস্থ্য খুব খারাপ এবং আমার কাছে তার চিকিৎসার জন্য টাকাও নেই। আমি তোমার সমস্যাটা খুব ভালো করেই বুঝতে পারছি মেয়ে। বিলকিস তোমার বাবার সমস্ত টাকা আত্মসাৎ করেছে এবং এখন সে নিশ্চয় তার চিকিৎসার জন্য তোমাকে টাকা দিতে অস্বীকার করছে। কিন্তু চিন্তা করো না, আমরা সবাই প্রতিবেশী, আমরা ধীরে ধীরে কিছু টাকা সংগ্রহ করব। তোমাকে অনেক ধন্যবাদ কাকি। আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করুন। যাই হোক না কেন, অন্তত টাকার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আসমার এবং তার গাভী ফতেমার দোয়া শোনেন। পাড়ার কিছু লোক তাকে একটু সাহায্য করে, খুব বেশি নয়, কিন্তু সেই টাকা দিয়ে আসমা তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। দেখুন, এখন ওষুধ তার কাজে আসবে না।
আমাদের তাকে সঠিক চিকিৎসা দিতে হবে এবং এর জন্য প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। আপনি কাউন্টারে টাকা জমা দিন এবং আমরা তার চিকিৎসা শুরু করব। 2 থেকে 3 লক্ষ টাকা? কিন্তু আমার কাছে এত টাকা নেই ডক্টর সাহেব। আরে, যদি টাকা না থাকে তাহলে তুমি তোমার বাবাকে এখানে কেন এনেছো? সরকার তোমাদের জন্য সরকারি হাসপাতাল খুলেছে, তাই না? তাহলে তাকে সেখানে নিয়ে যাও। টাকা ছাড়া এখানে কারো চিকিৎসা করা সম্ভব নয়। আসমা খুব হতাশ হয় এবং অবশেষে হাল ছেড়ে দেয় এবং তার বাবাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু সেখানে সঠিক যত্নের অভাবে তার বাবার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং 1 সপ্তাহের মধ্যে তিনিও আসমাকে চিরতরে ছেড়ে চলে যান। বাবা, তুমিও আমার মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেলে। এটা আমার দোষ। আমি এখানে থাকা সত্ত্বেও তোমার জন্য কিছুই করতে পারিনি। আমি যদি তোমার ঠিকমতো চিকিৎসা করতে পারতাম তাহলে তুমি আজ আমার সাথে থাকতে। বাবা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বাবা। এখন বন্ধ করে সব। অনেক সময় থেকে সে কাঁদছে এবং আমার মাথা ব্যথা করছে। যাকে মরতে হবে সে মারা গেছে এবং যার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাকে চলে যেতে হবে। এখন উঠে ঘর পরিষ্কার কর। আমি কখনো ভাবিনি যে তুমি এত নিষ্ঠুর। আজ আমার বাবার শেষ বিদায় এখানে হয়েছে, আর তোমার চোখে পানি তো দূরের কথা, তার উপর তুমি আমার বাবার জন্য এমন কথা বলছো। তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। তুই কি বললি? তুই আমাকে এমন কথা বলার সাহস কিভাবে করলি? এতদিন আমি তোমাকে এই বাড়িতে রেখেছিলাম, এখন দেখ আমি তোর সাথে কি করছি। বিলকিস আগে কোনোভাবে আসমাকে ঘরে রেখেছিল, কিন্তু এখন সে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সেই বাড়ি থেকে বের করে দিতে চাইছিল। পরের দিনই সে আত্মীয় স্বজনদের তার বাড়িতে ডেকে পাঠায়। 45-55 বছর বয়সী একজন লোক তার বাড়িতে আসে। আসমা, যা তাড়াতাড়ি চা এবং খাবার নিয়ে আয়। হ্যাঁ মা। আসমা তাড়াতাড়ি চা এবং খাবার নিয়ে আসে। তারপর বিলকিস সে 45-55 বছর বয়সী লোকটিকে বলে, দেখুন, আপনিও জানেন আপনার বয়স এবং আসমার বয়সের মধ্যে কত পার্থক্য। তাই আপনি যদি তাকে বিয়ে করতে চান তাহলে আপনাকে আমাকে 12 লক্ষ টাকা দিতে হবে। আমার টাকার অভাব নেই, আমি তোমাকে টাকা দেব, কিন্তু বিয়ের পরে যদি কোনো সমস্যা হয় তবে আমি তার জন্য দায়ী থাকব না। ও হ্যাঁ হ্যাঁ, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আমার সৎ মেয়ে। বিয়ের পরে আপনি তাকে মারতে পারেন, যা খুশি করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। বিলকিস লোকটির কাছ থেকে 12 লক্ষ টাকা নেয় এবং 18 বছর বয়সী আসমার সাথে তার বিয়ে দিতে রাজি হয়। কিন্তু আসমা তাদের কথোপকথন শুনতে পায়। তুমি কি বলছো মা? তুমি কি এই কয়েক টাকার বিনিময়ে এই লোকটির সাথে আমার বিয়ে দেবে? অন্তত তোমার আমার বয়সকে বিবেচনা করা উচিত। আমি কি বিবেচনা করব? হ্যাঁ, তোর বয়সকে আমি কি বিবেচনা করব? না তোর মায়ের হাত তোর মাথায়, না তোর বাবার সমর্থন। তাহলে তোর মতো মেয়েকে কে বিয়ে করবে? এই প্রস্তাব অনেক কষ্টে এসেছে, তাই চুপচাপ বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যা, না হলে আমি তোকে সারা জীবন এখানে রাখবো না। হয় বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে এই বাড়ি ছেড়ে রাস্তায় ঘুরে বেড়া। আরে, সে ইতিমধ্যেই এত হট্টগোল করছে। বিয়ের পর যদি সে আমার সাথে ঝগড়া করে তাহলে আমি আমার সব টাকা ফিরিয়ে নেব। এইসব শুনে আসমার কান্না থামছিল না। আগে যখন তার বাবা বেঁচে ছিলেন তখন সে এত ভয় পেত না, কিন্তু এখন তার বাবার মৃত্যুর পর সে আরও একা হয়ে পড়েছিল। সে দ্রুত তার গরু ফতেমার কাছে ছুটে যায়। ফাতেমা, ফাতেমা, আমাকে সাহায্য করো। মা আমাকে 55 বছর বয়সী একজন পুরুষের সাথে দিয়ে দিতে চান। আমি আমার বাবার বয়সী পুরুষকে বিয়ে করতে চাই না ফাতেমা। এই কথা শুনে ফতেমার মুখেও উদ্বেগের ছাপ ফুটে ওঠে। ওহ আল্লাহ, কিছু করো। এই বেলকিস তার সাথে এত অন্যায় করছে। যদি সেই লোকটি আসমাকে বিয়ে করে তাহলে সে তাকে অনেক কষ্ট দেবে। আসমা ফতেমাকে জোরে ধরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই বিলকিস রেগে বেরিয়ে আসে। আমি জানতাম যে তুই তার সাথে এখানে থাকবি, আর তুই তার সামনে কেমন আচরণ করেছিস। ভুলে যাস না, এখন সে তোর হবু স্বামী এবং তোকে তাকে সম্মান করতে হবে। আমি তাকে বিয়ে করব না মা। আজ পর্যন্ত তুমি আমাকে অনেক নির্যাতন করেছো, কিন্তু এখন আমি নিজেকে নির্যাতনের শিকার হতে দেব না। তুই এটা কিভাবে সহ্য করতে পারিস না? আমি তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছি। যদি আমি তোকে তার সাথে বিয়ে না দিই তাহলে আমার অনেক টাকা ক্ষতি হবে এবং আমি কখনোই এটা হতে দেব না। বিলকিসের কাছ থেকে এই ধরনের কথা শুনে ফতেমা খুব রেগে যায় এবং তাকে আক্রমণ করে।
বিলকিস তার আক্রমণের কারণে পড়ে যায়। আরে ফাতেমা, তুমি কি করছো? মা কষ্ট পাবে। আল্লাহ, বিলকিস তার সাথে এত অন্যায় করছে এবং সে এখনো তারে মা বলে ডাকছে। এমন একজন মহিলার মা বলার কোনো অধিকার নেই। সোহেল ছেলে, সোহেল ছেলে, তাড়াতাড়ি এখানে এসো। এই গরুটি আমাকে আক্রমণ করেছে, এটি আমাকে মেরে ফেলবে। সোহেল সেখানে তাড়াতাড়ি আসে। আসমা ফাতেমাকে তাড়াতাড়ি করে খুঁটিতে বেঁধে ফেলে। আরে কি হয়েছে মা, তুমি এত জোরে চিৎকার করছো কেন? আরে আমি যদি চিৎকার করে তোমাকে না ডাকতাম তাহলে তার এই গরুটি আজ আমাকে মেরে ফেলতো। এটি আমাকে আক্রমণ করেছে। এটিকে একটা ভালো শিক্ষা দাও যাতে এটি পরের বার এমন কাজ করতে না পারে। কি? তার গরুটি তোমাকে আক্রমণ করেছে? এখন আমি তোদের দুজনকেই একটা শিক্ষা দেব। চুপ কর! না সোহেল ভাইয়া, ফাতেমা ভুল করেছে। সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি। তুই কি জানিস তোর কণ্ঠস্বর আমার কানে কেমন বিঁধছে? আমার সামনে কিছু বলার সাহস কিভাবে হয়? সোহেল আসমাকে থাপ্পড় মারে। এইসব দেখে ফাতেমার রাগ আরও বেড়ে যায়। সে সোহেলকে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক তখনই পাশে রাখা একটি লাঠি দিয়ে সোহেল, আসমা এবং ফাতেমা দুজনকেই অনেক মারধর করে। ভাইয়া, ভাইয়া, তুমি আমাকে মারো, কিন্তু ভাইয়া ফাতেমার সাথে কিছু করো না। সে ইতিমধ্যেই অসুস্থ। আমি ইতিমধ্যেই আমার বাবা মাকে হারিয়েছি, কিন্তু আমি আমার ফাতেমাকে হারাতে চাই না। ভাইয়া, তাকে মেরো না। তোদের দুজনের জন্য আমার কি পরোয়া, হ্যাঁ? আর বিশেষ করে তোর গরুর জন্য আমার কোনো পরোয়া নেই। অন্তত আমরা তোকে বিয়ে দিয়ে টাকা পাচ্ছি, কেউ এই গরুটা কিনতেও প্রস্তুত নয়। সোহেল তাদের দুজনকেই খুব মারধর করে এবং সেখান থেকে চলে যায়। আসমা প্রথমে ফাতেমার ক্ষত সারায় এবং ডাক্তারের কাছ থেকে তার জন্য ওষুধও নিয়ে আসে। আমার জন্য তোমার এত কিছু করার দরকার কি ছিল? তুমি তো জানোই এই মানুষগুলো ওরা কত নির্মম। ওরা তোমাকে কত মারধর করেছে। আসমা আমার ক্ষতও সারিয়ে তুলছে, কিন্তু সে নিজের শরীরের ক্ষত সম্পর্কে জানে না। ফাতেমা আসমার হাতের ক্ষত চাটতে লাগে। তখন আসমা তার কথা বুঝতে পারে। আমি কি বলতে চাও তা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমিও আমার ক্ষত সারিয়ে তুলব। আমার জন্য চিন্তা করো না। আসমাও ফাতেমার সাথে তার ক্ষত সারিয়ে তোলে। তারপর কয়েকদিন পরে একই লোক হঠাৎ তাদের বাড়িতে আসে, আর আসমার পরিবার জোর করে তাকে তার সাথে বিয়ে দেয় এবং তাকে তাড়িয়ে দিতে শুরু করে। কি হচ্ছে? তোমরা আমাকে এভাবে জোর করতে পারো না। আমি তাকে বিয়ে করব না। এখন তুই বিবাহিত, এখন তুই চাইলেও কিছু করতে পারবি না। এখন এটা আপনার আমানত। এখন আপনি আপনার সাথে তাকে নিয়ে যান। আসমার সৎ মা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় এবং তাকে সেখান থেকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়। আসমা যখন চলে যাচ্ছিল তখন সে ফাতেমার সাথে দেখা করতে চাইছিল, কিন্তু কেউ তাকে ফাতেমার সাথে দেখা করতে দেয়নি। 2-3 দিন কেটে গেল, কিন্তু যখন আসমা ফাতেমার সাথে দেখা করতে আসেনি তখন ফাতেমারও অদ্ভুত অনুভূতি হয়েছিল। আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে আসমা দিনের বেলায় আমার সাথে দেখা করতে আসেনি, কিন্তু এবার পুরো 3 দিন কেটে গেছে আসমা আমার সাথে দেখা করতে আসেনি। অবশ্যই কিছু একটা সমস্যা হয়েছে। ফাতেমা যে খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা ছিল, দাঁত দিয়ে সেই দড়ি খুলে ফেলে। সে ঘরের দিকে যেতে থাকে, কিন্তু আসমাকে কোথাও দেখতে পায় না। ঠিক তখনই বিলকিসের চোখ তার উপর পড়ে। আরে সোহেল, এটা তো নিজেই দড়ি খুলে এদিক ওদিক ঘুরছে। এক কাজ কর, এটিকে নিয়ে গিয়ে কোথাও ছেড়ে দিয়ে চলে আয়। তাকে বাড়িতে রেখে আর কি লাভ হবে? আর একটা কথা শোন, তাকে অনেক দূরে ছেড়ে দিয়ে আসবি, যেন সে আর বাড়িতে ফিরে আসতে না পারে। সোহেল ফাতেমাকে অন্য একটি গ্রামে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। ফাতেমা কিছুই বুঝতে পারছিল না যে শেষমেশ এসব কি হচ্ছে। তখন সে মনে মনে ভাবতে থাকে, এমন নয় তো যে এই লোকেরা আসমাকে জোর করে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? মনে হয় এই কারণেই ও আমার সাথে দেখা করতে আসেনি। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আসমা তো অনেক বড় সমস্যায় আছে। আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। আমি একটি প্রাণী, মানুষের সাথে কথাও বলতে পারি না, সাহায্যও চাইতে পারি না। আমাকে সঠিক পথ দেখান এবং আমাকে আসমার কাছে পৌঁছে দিন। ফাতেমা যখন এসব ভাবছিল তখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তি তার কাছে এগিয়ে আসে। ওহ বাহ, এটা খুব ভালো গরু। আমি এটাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার মেয়ে এটা দেখে খুব খুশি হবে। লোকটি ফাতেমাকে তার সাথে নিয়ে যেতে শুরু করে এবং ফাতেমাও তার সাথে হাঁটে। সে ফাতেমাকে তার বাড়িতে নিয়ে যায়
এবং বাড়ির বাইরে উঠোনে একটি খুঁটিতে বেঁধে রাখে। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম আমাকে আসমার কাছে পাঠাতে, কিন্তু তুমি আমাকে কোথায় পাঠিয়েছ? এখন সে আমাকে এখানে বেঁধে রেখেছে, আমি আসমাকে কিভাবে খুঁজে পাবো? ফাতেমা মনে মনে আল্লাহর সাথে কথা বলছিল। ঠিক তখনই সে সামনের ঘর থেকে আসমার মতো একটা কণ্ঠস্বর শুনতে পেল। আসমার ঘর সামনে ছিল, কিন্তু তার স্বামী মদ্যপানের পর তাকে খুব মারধর করছিল। আমাকে মেরো না, আমাকে যেতে দাও। ফাতেমা, তুমি কোথায়? আমাকে সাহায্য করো। এখন কেউ তোকে সাহায্য করতে আসবে না, যত ইচ্ছা ডাকো। ফাতেমা আসমার কণ্ঠস্বর চিনতে পারে। সে বারবার খুঁটি ভাঙতে এগিয়ে যেতে থাকে। আসমার চিৎকার শুনে ফাতেমা খুব রেগে যায় এবং রাগে খুঁটি ভেঙে সরাসরি সামনের ঘরে ঢুকে পড়ে। বিশুকে আসমার উপর হাত তুলতে দেখে সে তার শিং দিয়ে তাকে আক্রমণ করতে শুরু করে। তুমি এসেছো ফাতেমা, তুমি এই পৃথিবীতে আমার জন্য একমাত্র। চলো দুজনেই এখান থেকে চলে যাই। আসমা ফাতেমাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ফাতেমা বিশুকে তার শিং দিয়ে আক্রমণ করে। বিশু আসমাকে খুব মারধর করেছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ফাতেমা তাকে মাটিতে পড়তে দেয় না, বরং সে তাকে পিঠে করে নিয়ে যায় এবং সেখান থেকে সোজা ফাতেমার বাড়িতে যায়, যেখানে তার সৎ মা এবং সৎ ভাই বাস করত। সে সরাসরি সোহেলকে আক্রমণ করে। ও আল্লাহ, সে কোথা থেকে আমাদের বাড়িতে ফিরে এলো? আরে আমার ছেলেকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। ফাতেমা সোহেলকে আরো জোরে আক্রমণ করতে শুরু করে এবং বিলকিসও আক্রমণ করে। দুজনেই গুরুতর আহত হয়। দেখো, আমার ছেলে মারা যাবে। আরে আমি বুঝতে পারছি তুমি কেন তাকে মারছো, কিন্তু আমি এই বাড়িটা আসমান নামে হস্তান্তর করব। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। ফাতেমা রেগে বিলকিসের দিকে তাকায় এবং জোরে চিৎকার করতে থাকে। তার ছেলের জীবন বাঁচাতে বিলকিস দ্রুত বাড়ির কাগজপত্রে স্বাক্ষর করে এবং আসমার নামে বাড়িটা হস্তান্তর করে। দেখো দেখো, আমি এই বাড়িটা আসমার নামে হস্তান্তর করেছি। আরে এখন আমার ছেলেকে ছেড়ে দাও। রাগে ফাতেমা বিলকিসকে শিং দিয়ে ছুঁড়ে মারে এবং বিলকিসের মাথা দেয়ালে আঘাত করে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ সেখানে পৌঁছালে আসমা এবং সোহেলকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরে পাওয়ার পর আসমা তার জবানবন্দি দেয়। পুলিশ যখন তার উপর অত্যাচারের কথা জানতে পারে, তখন তারা বিলকিসের মৃত্যুর জন্য কোনো দুঃখ অনুভব করে না এবং সোহেল ও ফাতেমার আক্রমণের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে এবং রাস্তায় বসে ভিক্ষা করতে হয়। কিন্তু ফাতেমা আসমার জন্য ন্যায় বিচার নিশ্চিত করে। ফাতেমাই ছিল আসমার বেঁচে থাকার একমাত্র আশা। অতএব আসমা ফাতেমার সাথে তার বাড়িতে সুখে থাকে এবং কিছুদিন পর তার বিয়েও হয় একটি ভালো ছেলের সাথে, যে বিয়ের পর আসমাকে খুব খুশি রাখে এবং কয়েক বছরের মধ্যে ফাতেমার সাথে আসমার একটি সম্পূর্ণ পরিবার হয় এবং এইভাবে আমাদের গল্পের একটি সুখী সমাপ্তি ঘটে।